ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মানসারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি দীর্ঘমেয়াদী পুঁজিবাজারের সংকট ও উত্তরণের পথ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ভিসি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা আমাদের মাঝে পেয়েছি সাইফুল ইসলাম, সভাপতি, ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই সাইফুল ভাই, আপনারা তো মার্কেটের লোক, সো আপনারা দীর্ঘ সময় আসলে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত আছেন এবং রিসেন্ট যে ক্রাইসিসটা আমরা দেখলাম মার্জিন ঋণ নিয়ে তৈরি হয়েছে এবং বাজারে একটা বড় ধরনের ফোর্স সেলের তৈরি হয়েছে, আসলে সাম্প্রতিক সময় পুঁজিবাজার যদি একটু বিশ্লেষণ করতেন। ধন্যবাদ। আপনার মার্জিন রুলস আসার আগে থেকেই যে ধরুন মার্জিন রুল যে আসবে সেটা তো 6 মাস ধরে আলাপ আলোচনা হচ্ছে, বাট মার্জিন রুলে কী আসছে সেটা নিয়েও কথা হয়েছে এবং মার্জিন রুল আসার পরে যে আজকে ইম্প্যাক্টটা সেটা নিয়ে মোটামুটিভাবে বাজারে যারা ছিলেন, আমরা বলি মানে মার্কেট ইন্টারমিডিয়ারিজ অথবা বাজার নিয়ে যারা অ্যানালিসিস করেন, ওনাদের সবার মধ্যে মোটামুটিভাবে একটা ধারণা ছিল, বাট নট টু দ্য এক্সটেন্ট যেভাবে মার্জিন রুলটা আসছে, আসার পর ইম্প্যাক্টটা কী হবে। স্বাভাবিকভাবে যখন আপনার একটা নতুন রুল আসে সেটা মার্কেটে অ্যাবজর্ব করতে কিছুটা সময় নেয়। দুইটা কারণে সময় নেয়। একটা হচ্ছে যে যেটার আপনার ইফেক্টিভনেসটা ইমিডিয়েটলি যদি আপনার এনফোর্স করতে হয়, সে যেটা হচ্ছে বা হয়েছে, আর আরেকটা হচ্ছে আপনার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, যে একটা মার্জিন রুল যেটা ছিল সেটা প্রায় 20 বছর পুরানো মার্জিন রুল, সেটাতে সবাই একভাবে অভ্যস্ত ছিল। নতুন আসাতে এটা যারা মার্কেট ইন্টারমিডিয়ারি, যারা ল্যান্ডার, যারা বড়োয়ার, সবার জন্য নতুন একটা জিনিস। সেখানেও আপনার কিছুটা আপনার আমরা যেটা বলি আপস অ্যান্ড ডাউন হয় এবং সব মিলিয়ে যে ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি ইম্প্যাক্টটা পড়ে গেছে। তো এটা আমরা মনে করছি যে আস্তে আস্তে এটা সহনীয় পর্যায়ে যাবে, কারণ কিছু ট্রিগার সেল আসছে আমাদের ধারণা, এবং ট্রিগার সেলটা এখন কমে আসছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গত সপ্তাহে মার্কেটটা ওয়াজ মানে এক্সট্রিমলি ডাউন, যেটা এই সপ্তাহে রিকভার করেছে। মার্কেট যখনই রিকভার হবে তখনই আপনার ট্রিগার সেল কমে যাবে এবং তার ফলশ্রুতিতে যেটা হবে যে আমরা বাজারে যে নেগেটিভ ইম্প্যাক্টটা থেকে সেটা থেকে বেরিয়ে আসতে পারবো। এখন আনফর্চুনেট ইভেন্টটা হচ্ছে যে আমরা একটা লম্বা সময় ধরে মোটামুটিভাবে একটা আপনার বলতে পারেন যে একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সো ইটস কাইন্ড অফ এ রিসিশন ফর দ্য স্টক মার্কেট। ভলিউম আমরা উঠাতে পারছি না, আমরা ইন্ডেক্স মুভ করাতে পারছি না। তো এটা কাটিয়ে ওঠার পথে আছে। আমরা কেন আসছি সেটা যদি জিজ্ঞেস করেন, তাহলে আপনি দেখেন যে গত 6 মাসে আমরা যদি টোটাল জিনিসটা রিভিউ করি, তাহলে দেখা যাবে যে যখনই গভর্নমেন্ট থেকে ইলেকশনের ব্যাপারে একটা সার্টিনিটি আসছে যে ইলেকশন উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার, তখনই আমরা দেখছি যে বাজার কিছুটা কনফিডেন্স ফেরত পাচ্ছে। দীর্ঘমেয়াদী তো আসলে আমরা দেখছি যে বাজারের এই নেতিবাচক ধারাবাহিকতা বেড়েই চলছে এবং সাম্প্রতিক সময়ে দেখছি যে একেবারেই তলানিতে বাজার। অনেক কিছুই আসলে বলা হচ্ছে যে এই কারণ বা অনেক পরিবর্তন। আসলে ওভারঅল যেহেতু আপনি মার্কেট নিয়ে অনেক অ্যানালাইসিস করেন এবং আপনার সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এই পুঁজিবাজার নিয়ে, একটু বলবেন কি আসলে? ধন্যবাদ। সাইফুল ভাই অবশ্য অনেক কথা বলেছে, তবে আমার মনে হচ্ছে যে আপনার গত নভেম্বর ডিসেম্বর থেকে যদি আমরা ধরি বা তার একটু আগ থেকে প্রায় 1000-এর মতো কিন্তু ইন্ডেক্স ফল করেছে, কাছাকাছি 900-800 কিছু একটা হবে। আপনি দেখবেন যে ওভারঅল মার্কেটে কিন্তু একটা সিস্টেমিক একটা ব্যারিয়ার কিন্তু এখানে এসেছে। তার অনেকগুলো কারণ আছে। সাইফুল ভাই হয়তো খুব ট্যাকটিক্যাল ইস্যুসগুলো ভালো করে বলতে পারবেন, কিন্তু আমরা একজন মানে শিক্ষক হিসাবে অথবা বিজনেসের অ্যানালিস্ট হিসাবে আমরা বলি যেটা, যে আমরা প্রথমে দেখছি যে গভর্নমেন্ট যখন ফল করে নতুন একটা গভর্নমেন্ট আসলো, এই মার্কেটটার উপরে কিন্তু জনগণের আস্থা থাকার কথা ছিল অনেক বেশি, কিন্তু হিতে হলো বিপরীত। তার কারণ হচ্ছে অনেকগুলো সিস্টেমিক ব্যারিয়ার। যেমন আমি প্রথম যদি একটা কথা বলি, গত 1 বছরে একটি আইপিও আসে নাই। যারা কর্তৃপক্ষ তাদের পারসেপশন হলো যে অতীতে অনেক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা হয়েছে কি হয়নি ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু এটাকে পুঁজি করে নতুন কোনো আইপিএ দিব না, এটা তো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। মাথা ব্যথা থাকলে মাথা কেটে ফেলতে হবে, এটা কিন্তু কোনো প্রেসক্রিপশন হতে পারে না। বরং অতীতে যে সমস্ত ত্রুটিগুলো ছিল সেগুলোকে ঠিক করে এখন হয়তো যাতে নতুন আইপিও যাতে আসবে সেখানে যাতে কোনো রকম অনিয়ম না হয়, কোনো রকম গ্যাম্বল না হয়, কোনো ডিসইনফরমেশান, মিসইনফরমেশান যাতে না থাকে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন একটা জিনিস দেখেন, মানি মার্কেটের সাথে
ক্যাপিটাল মার্কেট কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন আপনি ক্যাপিটাল মার্কেটে নতুন কোম্পানির ইন করতে দিলেন না, তার মানে হচ্ছে এই কোম্পানিগুলো তাদের টাকা নেওয়ার জন্য ব্যাংকে যেতে হচ্ছে। কিন্তু ব্যাংক কিন্তু বেসিক্যালি দেয়ার ফর শর্ট টার্ম লোনস। কোম্পানিগুলোকে কী করলো, তারা লং টার্ম লোন দিচ্ছে। এটার কারণে যেটা হলো কি, ব্যাংক কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্যাংক তার যে লিকুইডিটি ক্রাইসিসের ভিতর কিন্তু পড়ে যাচ্ছে। এবং যেহেতু ব্যাংক থেকে তারা টাকা নিচ্ছে, তাদের সুদ দিতে হচ্ছে, তাতে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সাথে ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র একটা কারণে, আইপিওর একটা অন অফ রিজনস, এটা হলো একটা পার্ট। এবার আসেন, সাধারণত যারা নিয়ন্ত্রক সংস্থা, আমরা যেটা জানি যে ওনারা পুরো মার্কেটটা কন্ট্রোল করবে, প্রয়োজনে তারা সার্কুলার দিবে, বিভিন্ন অর্ডার তারা প্যাস করবে এবং সেটা সার্কুলার করবে, এটাই কিন্তু হওয়ার কথা। কিন্তু লয়ের একটা বেসিক ধারা আছে, সেটাকে বলে জুরিসপ্রুডেন্স, ফিলসফি অফ ল। ল করা হয় কিন্তু মানুষের কল্যাণে। আজকে যদি আপনি স্টক মার্কেট ধরেন, স্টক মার্কেট স্টেক হোল্ডার কারা? যারা সাধারণ বিনিয়োগকারী, ডিফারেন্ট ইনস্টিটিউশনস, গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংকগুলো আছে, কোনো না কোনোভাবে বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিএসসি, সিএসসি, সবার সাথে। কিন্তু আপনি দেখবেন যে তাদের ভিতর একটা ইন্টিগ্রেশন বা কোঅর্ডিনেশনের ভিতর কিন্তু একটা ঘাটতি আছে। যেমন কিছুদিন আগে দেখলাম বিসেক থেকে অনেকগুলো কমিটি করেছে, টাস্ক ফোর্স কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, আমি এগুলো আর বলছি না। তারা নাকি অনেকগুলো রেকমেন্ডেশন দিয়েছে, তার ভিত্তিতে একটা মার্জিন রুল করে একটা সার্কুলার করেছে। আমি সাইফুল ভাই এখানে আসেন, উনি বলতে পারবেন 3 দিন পর্যন্ত ডিএসসি সঠিক লিস্ট তারা দিতে পারে নাই কোন কোন কোম্পানিগুলো কোন মার্জিন আওতায় থাকবে। এবং আমি যতটুকু জানি, ওয়েবসাইটে দেওয়ার পরে একটা সময় এত ভুলভ্রান্তি ছিল এবং সেটা পরে তাদেরকে তুলে ফেলতে হয়েছে। তা এ থেকে ক্লিয়ার বোঝা যায় যে একটা কোঅর্ডিনেশনের ঘাটতি আছে। এরপর আসেন, আমরা যেহেতু আমি ফাইন্যান্সেও পড়াশোনা করেছি, আমরা জানি যে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস, তার 3টা ফর্ম আছে। বিশ্বের কোথাও স্ট্রং মার্কেট হাইপোথিসিস বলে কিছু নাই। এই মার্কেটটার একটা নামই হচ্ছে মার্কেট অফ স্পেকুলেশন। যারা ফাইন্যান্সের এবং কিছুটা যারা অ্যাকাউন্টিংয়ের, তাদের ভালো বোঝার কথা। ইভেন আপনি যদি আমেরিকাতে যান, আপনি যদি সিঙ্গাপুর যান, আপনি যদি চায়নাতে যান, সেখানে দেখবেন মার্কেটের ভিতর কিছুটা হলো স্পেকুলেশন থাকবে। কারণ এখানে কিন্তু 100% আপনি কিন্তু 2, 2, 4 এটা হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বের অনেক দেশগুলোতে, যেমন পাকিস্তান বলছি, ইন্ডিয়া বলছি, সিঙ্গাপুর বলছি, হংকং বলছি, এই সমস্ত দেশগুলোতে মার্কেট মেকার, তাদেরকে আমাদের ভাষায় যেটা আমরা বলি গ্যামলার, এদেরকে স্ট্রেট লাইসেন্স দেওয়া হয়। কারণ আপনি দেখবেন স্টক মার্কেটে যদি আপনি ইন্টারন্যাশনালি যদি আপনি দেখেন বিগ মার্কেটগুলোতে, সেখানে দেখবেন যে বিগ প্লেয়ারদের কন্ট্রিবিউশন, বিশেষ করে ইনস্টিটিউশনাল কন্ট্রিবিউশন 70 to 80% তাদের কন্ট্রিবিউশন। কিন্তু আমাদের এখানে এখন যে ব্যবস্থাটা হয়েছে যে ফর্মে, সেখানে যারা মার্কেটে যারা বেশি ডমিনেট করার কথা, যাদের বেশি পারচেসিং পাওয়ার যাদের আছে, যারা মার্কেটে অ্যাক্টিভ থাকার কথা, সিস্টেমেটিক্যালি তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে আগের সরকারের সময় যখন ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল, এখন এই মার্কেটকে বলে হাইলি লিকুইড মার্কেট। অনেকে আছে 2 বছর শেয়ার সেল করতে পারে নাই। এখন এই মার্কেটে যেটা করা হয়েছে, যে রুলগুলো করা হয়েছে, মার্জিন রুল, ডেফিনেটলি হয়তো বা এটা ভালো, কিন্তু ভালো বা মন্দ এটা তো কোনো ইনস্টিটিউশন বলবে না, এটা তো বেসিক দেখবে না। কারণ রুল করতে হবে বেসিক্যালি যারা ইনভেস্টর, তাদের দিক থেকে। এখন আমাদের আইনের ভাষা একটা কথা বলা হয় জুরিসপ্রুডেন্স, ফিলসফি অফ ল। ল যদি সাধারণ মানুষের যদি কল্যাণ না আনতে পারে, তাহলে সেই লকে বলা হয় ব্ল্যাক ল। এই জন্য ল তৈরি করার আগে ইউ হ্যাভ টু হ্যাভ এমপ্যাথি। আপনাকে যাদের জন্য লটা করছেন, আপনাকে সাময়িক সময়ের জন্য হলো ওই জায়গায় আপনাকে প্লেস করেন, দেখেন এই লটা কী অবস্থা। এখন এই মার্কেটে যারা প্লেয়ার, আমার সাথে যাদের মানে আই কেম অ্যাক্রস, যাদের সাথে আমার কথা হয়েছে, বেশিরভাগই বলছে মার্কেটে তো কাজ করার মতো নাই। এবং আমি মার্জিনের যে রুলগুলো আছে, এখানে সেক্টোরিয়াল, মেডিয়ান কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। এবং যদি মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা ফ্রি ফ্লোটের 50 কোটির কম হয়, তাহলে এটা হবে, এটার 40 থেকে স্ট্রেইট 50 ছিল, 40 এখন 30 করে ফেলা হয়েছে। এখন এই সমস্ত জিনিস করার কারণে যেটা হয়েছে, মার্কেট এখন ফোর্স সেল থাকবেই। এবং এই মার্কেটের যে একটা ইন্সপিরেশন, একটা ইনসেন্টিভ বিগ প্লেয়ারগুলোর, তারা কিন্তু নাই। ইভেন আপনাকে আরও দায়িত্ব নিয়ে আমি বলছি কথাগুলো, পাকিস্তানে যেটা হয়েছিল, তাদের স্টক মার্কেটে রেছিল 20,000। এবং যে ব্ল্যাক মানিগুলো যাতে বাইরে না যেতে পারে, তখন তারা কি করলো,
ওদের দেশের ব্যবস্থা অর্থনৈতিকভাবে এমন কিছু সার্কুলার দেওয়া হলো এই মানিগুলো যাতে আমাদের ঠিক ফর্মাল সিস্টেমের ভিতরে আসে, এবং 1,20,000 পর্যন্ত তাদের ইন্ডেক্স চলে এসেছে। কিন্তু আমাদের এখানে এমন কিছু কড়াকড়ি করা হলো, এই ব্ল্যাক মানি যদি আমরা সিস্টেমের ভিতরে আনতে পারতাম তাহলে আমাদের জিডিপির কন্ট্রিবিউশন হতে পারতো। এখন টোটাল মার্কেট একলা দেখলাম পেনিকি সিচুয়েশন, এবং এই অবস্থায় যদি আমরা ইনস্টিটিউশন, ফরেন ইনভেস্টর এবং যাদের বাস্তবতা হচ্ছে যে আগে সরকারের সময় প্রচুর ইললিগালি আর্ন মানি তাদের রয়েছে, আনডিউলি যে সমস্ত মানিগুলো আর্ন মানিগুলো আছে, এই মানিগুলো যদি আমরা একটা সিস্টেমের ভিতরে আনতে পারতাম তাহলে যেটা হতো যে একটা দেশের উন্নয়নে কাজ হতে পারতো, জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারতো। আসলে স্যার বলতে চাচ্ছেন যে এই জনগণের সম্পৃক্ততা এই থাকতে হবে, সেটি মনে হয় আপনারা রিসেন্টলি করেছেন। এবং আমরা যতটুকু জানি আইপিও এবং অন্যান্য রুলস রেগুলেশন যেগুলো করা হয়েছে ট্রান্সপোর্ট থেকে, সেটার উপরে আপনারা জনগণের সাথে কনসাল্ট করেছেন এবং তাদের মতামত নিয়েছেন। একটু যদি বলতেন যে আসলে সেই বিষয়গুলো কি ছিল। থ্যাংক ইউ। আপনার নেক্সট আমাদের যে রিফর্মটা আসছে সেটা হচ্ছে আইপিও রুলস অ্যান্ড রেগুলেশন। আইপিওর ব্যাপারে আমরা যেটা করতে চাইছি, আমরা উই জাস্ট হ্যাড এ স্টেক হোল্ডার্স মিটিং বলি বা কনসালটেশন, যেটা হচ্ছে আমরা সব যারা স্টেক হোল্ডার আছে সবাইকে এনেছি, ডিবি এর পক্ষ থেকে এনে সবাইয়ের ওপিনিয়নটা নিয়ে আমরা এটাকে কনসলিডেট করে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদের সাথে ছিল, আমরা আলটিমেটলি এটাকে বিসিএকে পাঠিয়েছি এবং বিসিএকে এর মধ্যে আমাদের 2 রাউন্ড অফ ডিসকাশন হয়েছে। পরশুদিন একটা হলো, আজকে একটা হলো। আমরা যেটা চাচ্ছি, দেখেন এই মার্কেটের লাইফ লাইন হচ্ছে আইপিও। এখন আপনার প্রফেসর স্যার যেটা বললেন যে গত 1 বছর আইপিও আসে নাই, অ্যাকচুয়ালি 2 বছর আইপিও আসে নাই। এবং একটা মার্কেটে যদি 2 বছর আইপিও না আসে, সেই মার্কেটটা মোরলেস আপনার এটা ডেড মার্কেট বলা যায়। তার মানে হচ্ছে যে আপনি পুঁজিবাজার থেকে পুঁজি আহরণ করার জন্য কেউ আসছে না। কেন আসছে না? তার মানে হচ্ছে যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন সেটা ফ্যাসিলিটেট করছে না টু দ্য এন্টারপ্রেনিয়ার যারা হু ইন্টেড টু রেইজ ফান্ড। বাট এখন আপনি ধরেন আমাদের যে কন্ডিশন আমরা এসে পৌঁছেছি, যে দ্য ব্যাংকস, আমাদের যে ব্যাংকিং সেক্টরের যে ক্রাইসিস বা সুনামি যেটাকে আমরা বলি, সেখানে আমাদের হাতে খুব লিমিটেড ব্যাংক আছে যারা কিনা আপনাকে ফান্ডিং করতে পারবে ইন টার্মস অফ লোন। সেখানে আপনার কিন্তু এই ক্যাপিটাল মার্কেট ছাড়া আগামী 5, 7, 10 বছরের কোনো চয়েস নাই। এটার উপর আরেকটু শুনবো, আমাদের একটু ব্রেকের টাইম হয়ে গেছে। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন। জি, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম যে এখন আইপিও রুলসটা যদি ঠিক না হয়, তাহলে আপনার ধরেন আমাদের যে প্রাইভেট সেক্টর গ্রোথ, সেটা তো সর্বনিম্ন পর্যায়ে আছে, দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি, অ্যান্ড দ্যাট উইল রিমেইন দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি ফর অ্যানাদার 5 years. আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। উই হ্যাভ টু ব্রিং দ্য নিউ কোম্পানিজ, দ্য লোকাল মাল্টিন্যাশনাল বিগ কোম্পানিজ, সেখানে যা যা করার জন্য সে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। যেমন আমরা ধরেন আমরা ডিবির পক্ষ থেকে আমরা বলছি যে একটা হাইব্রিড সিস্টেম করার জন্য, যেমন একটা বড় কোম্পানি যারা আসবে থ্রু বুক বিল্ডিং প্রসেস, সেখানে যে আমাদের এখানে লোকাল যে কোম্পানি তাদের জন্য ডাইরেক্ট লিস্টিং ইজ রেস্ট্রিক্টেড, বাট আমরা বলছি একটা হাইব্রিড প্রসেসে যান, যে আপনার আইপিওতে আসবে সে 3 বছরের জন্য লক ইন থাকবে, কিন্তু তাকে অ্যাটলিস্ট 10% অফলোড করার জন্য দেন, সো দ্যাট দেয়ার উইল বি অ্যান ইনসেন্টিভ ফর হিম অর ফর দ্যাম। তো এইভাবে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি উই হ্যাভ মেড দ্য পিপল, উই হ্যাভ সেট উইথ দ্য পিপল যারা আসতে চায়। এখন ওনারা যা চাচ্ছে আমরা সেটাই প্রপোজ করেছি টু দ্য রেগুলেটরস অর টু বিসেক, যাতে এমন একটা সিস্টেম তৈরি করতে পারি যে আগামী বছর থেকে যাতে প্রচুর পরিমাণ বড় কোম্পানি আমাদের মার্কেটে আসে। কিন্তু স্যার যেটা বলছিলেন যে আসলে ল করা হয়তো হয় ইনভেস্টরদের প্রোটেকশন দেওয়ার জন্য অথবা এন্টারপ্রেনারদেরকে সলিউশন দেওয়ার জন্য, তো সেই জায়গা থেকে আইপিওর যে রুলস বা যে রেগুলেশন, তারা তো পুঁজিবাজারে আসবে অর্থ আহরণের জন্য, এবং তারা যে ঋণ যে প্রাপ্তি সেটি তাদের একটা অন্যতম মাধ্যমে পুঁজিবাজারের মাধ্যমে, তো সেটাকেই তো রাখার বিধান থাকছে না। তো সেটি যদি হয় তাহলে সেই আইপিও রুলস আসলে কতটুকুই হবে? এখানে আমি বলি যে সেটা হচ্ছে প্রপোজ, যেটা মানে ল যেটা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আইপিও প্রসিড থেকে আপনি ইউ ক্যানট রিপে দ্য লোন। আমরা যেটা বলছি যে একটা সার্টেন পার্সেন্টেজ আপনি রিপে করতে দেন, কারণ লাইকসে আপনি দিবে না কেন? এটার জন্যই তো আসলে পুঁজিবাজারে আসা, এবং এই পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে তো এই প্রসিডিউরের মধ্যেই তো যাচ্ছে। এখন ধরেন আমাদের যারা প্রপোজ করেছেন দে হ্যাভ देयर ওন রেশনাল লজিক। মার্কেটগুলো কেন আসবে? মার্কেটে মানে কোম্পানিগুলো কেন আসবে? না, আমাদের যুক্তিটা হচ্ছে যে যেমন ধরেন আপনি একটা কোম্পানি রান করছেন, বাট ইউ আর ওভার ইনডেপ্টেড, ওভার লেভারেজড। এখন এটার থেকে বেরিয়ে আসার জন্য আপনি পুঁজিবাজার আসবেন, কিন্তু আপনাকে যদি রেস্ট্রিক্ট করে দেওয়া হয় দ্যাট ইউ ক্যান টেক দ্য মানি ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট বাট নট টু
পে দ্য লোন ব্যাক, তাহলে তো আপনার জন্য কোনো ইনসেন্টিভ নেই, and you have no Right. reasons to come. এখন আর এটা হচ্ছে ওয়ান সাইড অফ দ্য স্টোরি। দ্য আদার সাইড অফ দ্য স্টোরি লাইক আই এম দ্য ইনভেস্টার, আপনি টাকা রেজ করবেন উইথ এ ডিসক্লোজার যে আপনি 100 টাকা রেজ করে আপনি 20 টাকা 30 টাকা লোন পে করবেন অ্যাজ লং অ্যাজ আই সাবস্ক্রাইব। তার মানে হচ্ছে আপনার এই কন্ডিশনটা আমি মেনেই সাবস্ক্রাইব করছি। তো এটা আমরা বলছি যে ওপেন মার্কেটে কী হয়, ইউ শুড লিভ ইট টু দ্য ইনভেস্টার্স টু ডিসাইড, কারণ আপনার কাজ হচ্ছে যে ফুললি ডিসক্লোজ কিনা। Right. As long as the entire process is fully disclosed, let the investors take the decision. আর আরেকটা জিনিস হচ্ছে যে ইনভেস্টরদেরকে হ্যান্ড হোল্ডিং করা ইজ নট দ্য রেগুলেটরস প্রমিস অর জব। আপনাকে ইনভেস্টরদেরকে ম্যাচিওর হতে দিতে হবে। ইউ হ্যাভ টু অলসো গিভ দ্য অপরচুনিটি টু দ্য ইনভেস্টার্স টু লার্ন অ্যান্ড এডুকেট ফ্রম দ্য সিস্টেম। স্যার, যেটি আসলে আমরা অতীতে দেখে আসছি যে আগের যে যারা ছিলেন বিসেকে বা যারা এই দুর্বল কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসছেন, তাদের একটা ভয়াবহ রূপ তো আমরা এখন দেখতে পাচ্ছি, মার্কেটের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মার্কেটে গত কয়েকদিন ধরে যেই পরিমাণ আসলে ব্লক করে দেওয়া হয়েছিল যে কোম্পানিগুলো ট্রেড করার ক্ষেত্রে, তারা তো লক ইন পিরিয়ড ছিল অনেকটা লং টাইম ধরে। তো এখন আবার যদি তাদেরকে আবার ফোর্স সেল করে দেওয়া হয়, তো এই যে ফোর্স সেলের যে চাপগুলো, এগুলো তো ইনভেস্টররা নিতে পারছে না, মার্কেটও সেটা ক্যারি করতে পারছে না। তো এরকম সিচুয়েশন আবার আইপিওর যে রুলস রেগুলেশন, এটাও এন্টারপ্রেনার ফ্রেন্ডলি না। তাহলে স্মল ইনভেস্টররা কেন আসবে মার্কেটে যদি সে ঋণ পেব্যাকই না করতে পারে? এই যে আসলে নতুন যারা আসছেন তাদের উপরে তো মানুষের অনেক ইনভেস্টরদের অনেক হোপ তৈরি হয়েছে। তো এই গ্যাপগুলো আসলে কেন হচ্ছে? সত্যি কথা কি যে যে কোনো স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালস আছে, আপনি যদি কোনো পলিসি হোক অথবা যদি কোনো আপনার সাময়িকভাবে গাইডলাইন হোক, এগুলো যদি বেসিক প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে সেই মার্কেট তোলার কোনো সুযোগ নাই। যেমন আপনাকে বলি, ফাইন্যান্সিংয়ের ব্রডলি দুটো পথ, ইকুইটি ফাইন্যান্সিং, ডেট ফাইন্যান্সিং। ইকুইটি ফাইন্যান্সিংয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে আইপিওতে আসার জন্য তাকে 3 বছর এই জিনিস থাকতে হবে অ্যাটলিস্ট। এখন সে যখন চালাচ্ছে, তার মানে তার অনেক লিভারেজ, অনেক লোন আছে। এই লোনটা থেকে সে কিছুটা অব্যাহতি পেয়ে মালিকদের কাছে এটা হ্যান্ড ওভার করার জন্যই কিন্তু বেসিক্যালি সে আইপিওতে আসছে। এখন আপনি যদি সুযোগে প্রথমে বলে দেন যে তুমি ডেট পরিশোধ করতে পারবে না, হ্যাঁ ডেফিনেটলি বিসেকের একটা অধিকার তো আছেই, যেহেতু তারা সর্বোচ্চ রেগুলেটরি অথরিটি, তারাও তো একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দিতে পারতো, এবং এক্ষেত্রে তাদের একটা ব্রডার গাইডলাইন দেওয়ার কথা। এখন আমাদের বিজনেসের একটা বিখ্যাত আছে, মাইক্রো ম্যানেজিং ইজ ভেরি ব্যাড। যখন আপনি প্রত্যেকটা ট্যাকটিক্যাল অপারেশনে যখন আপনি রুলস বা আপনার অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল যখন ইম্পোজ করবেন, তখন সেটা ম্যানেজমেন্ট হবে না, তখন হবে কিয়াস, তখন ক্যাওটিক সিচুয়েশন। এটাই কিন্তু হওয়ার কথা। এখন আসেন আমরা আরও কয়েকটা জিনিসের কথা বলি। আপনি ধরে নিচ্ছেন এই মার্কেটে কোনো বিগ প্লেয়ার কাজ করতে পারবে না, এই মার্কেটে কোনো গেম্বল আমি চাই না, কিন্তু মার্কেটে যে ডমিনেশন হবে এটা তো ফান্ডামেন্টালি ইট ইজ অ্যালাউড, কারণ এই মার্কেটটাকে বলা হয় মার্কেট অফ স্পেকুলেশন। এখন আমি যদি ধরে নিই মার্কেটে কেউ এই শখের বাইরে যেতে পারবে না, এখন এই নিয়মটা হতে পারে ভালো যদি হতে পারতো যে আসলে মার্কেটটা গ্রো করেছে কিনা। চাইনিজ একটা প্রবাদ আছে, বিড়াল সাদা না কালো এটা আমার দেখার বিষয় না, বিড়াল ইঁদুর ধরে কিনা। এখন আমরা যদি বলি যে অনেক ভালো কাজ করেছে, যদি ভালো কাজ সত্যি সত্যি যদি করেই থাকতো, তাহলে তো আমরা, এখন তারা খারাপ করেছে সেটা আমি বলছি না, কিন্তু যদি সত্যি সত্যি ভালোই হয়ে যেত, তাহলে তো মার্কেট আজকে অনেক ভালো পজিশনে থাকার কথা। কারণ আগের সরকারের সময় অনেক অনিয়ম হয়েছে, সবাই জানে, অনেক তারা দুর্নীতি করেছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এই সরকারের উপর তো আস্থা থাকার কথা। তার মানে হচ্ছে এই যে সমস্ত গাইডলাইনগুলো দিয়েছে, একদিক থেকে তারা মনে করছে তারা ভালো, কিন্তু যারা রিয়েলি এই আইনটা যাদের জন্য করা হয়েছে, একজন প্লেয়ার বলেন তো যে সে বলুক যে আমার এই জিনিসগুলো আসলে ভালো হয়েছে। মার্কেট আজকে ইনভেস্টরদের সাস্টেইনড ব্লিডিং হয়েছে, এবং এর ভবিষ্যতে এমনও হতে পারে যে পরের যে সরকার আসবে, ডেফিনেটলি ইলেকশন হবে, এটাই আমরা প্রত্যাশা করি, কিন্তু সেই সরকারের পক্ষে এই যে সাস্টেইনড যে ব্লিডিং হয়েছে, এই স্কারগুলো ঠিক করে নতুন করে দাঁড়ানো কঠিন হবে। কারণ স্ট্রাকচারালি মার্কেট এখন এমন এক জায়গায় গিয়েছে, এই মার্কেটটাকে রিভাইভ করা অনেক কঠিন হবে। সেই জায়গা থেকে তো আসলে যেটি উনি বলছিলেন যে প্লেয়ারদেরকে লাইসেন্স দেয়া হয়, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মার্কেটই তো এখন ইনভেস্টার শূন্য হয়ে যাচ্ছে, তো বাকিটা তো আরও অনেক পরের কথা। এবং যারা বিগ ইনভেস্টর যারা ছিল, তারা তো এখন একেবারেই আমরা দেখছি যে
তাদের তো ওইভাবে মানে অপরচুনিটি মার্কেটের অনেকটাই আস্তে আস্তে কমে আসছে। তো মার্কেটে আসলে কারা আসবে বা কেন আসবে বা তাদের ফ্যাসিলিটি কি, বা তারা তাদের পুঁজি তো একদিকে হারাচ্ছে, তারপরে ফোরসেল দেওয়া হচ্ছে, তারপরে নানান রকম লিগ্যাল বাউন্ডিং দিয়ে তাদেরকে মার্কেট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মার্কেটটা কিসের জন্য আসলে, কাদের জন্য, যদি ইনভেস্টররাই না থাকে? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার, বাট আমি এতটুকু বলতে পারি যে ধরেন একটা বাজার তো আর কখনো শেষ হয়ে যায় না, হ্যাঁ, দ্যার ইজ নো এন্ড অফ এ মার্কেট। যেটা করতে হবে যে আমাদের যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন আমাদেরকে যদি ফিরে আসতে হয়, সো দ্য ওয়ান অ্যান্ড অনলি option that we have is to bring the new companies into the market, big companies, large companies, multinational and state owned, যেখানে আপনার নতুন ইনভেস্টার উইল গেট অ্যাট্রাক্টেড এট দ্য সেম টাইম। যে এইসব ইনভেস্টার হ্যাভ লস্ট দ্য মানি, ওনাদেরও এই টাকাটা মানে যে টাকাটা মানে হ্যাজ লস্ট দ্য ক্যাপিটাল রিগেইন করার একটা সুযোগ দিতে হবে। এবং এটা এক্সিস্টিং যে আমাদের সিস্টেম, যেটা আপনার প্রফেসর সাহেব বললেন যে একটা স্ট্রাকচারাল ইস্যু কিন্তু আমাদের হয়ে গেছে। স্ট্রাকচারাল ইস্যু কি? আমাদের প্রথম স্ট্রাকচারাল যেই ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে যে আমাদের এখানে ইনভেস্টেবল স্টক নাই। আপনি একটা বাজারে যখন লস করেন, উইচ ইজ ভেরি নর্মাল, কিন্তু রিগেইন করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাম্পল ইনগ্রেডিয়েন্টস টু গেট দ্য মানি ব্যাক থ্রু প্রপার বিজনেস, রাইট? এই জিনিসটা আমাদের নেই। এখন কী করতে হবে? তাহলে আমাদেরকে বাজারকে আমরা যেটা বলি সমৃদ্ধ করতে হবে উইথ দ্য নিউ স্টকস। আমাদের হাতে সময় নেই, কিন্তু আলোচনার অনেকগুলো বিষয় আমি আজকে নিয়ে আসছিলাম, হয়তো এটা আরও সামনের কোনো এপিসোডে কন্টিনিউ করব। একটু উত্তরণের উপায় জানতে চাচ্ছি, সামনে ইলেকশন। প্রথম হচ্ছে যে মার্কেটে যারা মেইন স্টেক হোল্ডার, তাদের সাথে একটা কোঅর্ডিনেশন খুবই দরকার। এবং বিফোর ফ্রেমিং এনি ল, যারা মার্কেটে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা ইনভেস্টর, ডিএসসি, সিএসসি, ইনস্টিটিউশনস, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, বাংলাদেশ ব্যাংক, তাদের সাথে একেবারে খোলামেলা ওপেন ডিসকাশন করা উচিত। এবং তারপর যদি একটা আইন করা হয়, আমার ধারণা সেই আইনটা মার্কেটকে আপলিফট করবে, এটাই আমার প্রত্যাশা। মার্কেট লিডার এবং ডিবিএর প্রেসিডেন্ট হিসেবে ইনভেস্টরদেরকে কি বলতে চান? আমি সবসময় একটা কথাই বলতে চাই যে দেখেন, আমরা একটা উই আর গোয়িং থ্রু এ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ট্রানজিশনাল টাইম, যেখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। আপনারা জানেন সবাই যে 5টা ব্যাংক ইন দ্য নেম অফ মার্জার অ্যাকচুয়ালি বেইলড আউট। এই 5টা ব্যাংকের যে স্মল ইনভেস্টার, তাদের ব্যাপারে এখন পর্যন্ত নাথিং হ্যাজ বিন said by the Ministry of Finance, যদিও বারবার অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। সো আমরা স্টিল হোপিং দ্যাট দেয়ার উইল বি সামথিং গিভেন টু দ্য ভেরি অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। সেকেন্ড হচ্ছে দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। সো ইউ উইল হিয়ার লট মোর স্টোরিজ কামিং ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। আপনারা যেখানেই ইনভেস্টটা করেন, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনি কিসে ইনভেস্ট করছেন এটা ইউ শুড নো। অ্যাট দ্য সেম টাইম যদি মনে করেন যে আপনি এটা বুঝার মানে গ্যাপ আছে, তাহলে আপনি একটা এক্সপার্ট ওপিনিয়ন নেন, এক্সপার্টিজ নেন, বাট you have to be very careful. আমরা আশা করছি আসলে যে রুলস রেগুলেশনগুলো চেঞ্জ করা হচ্ছে বা নতুন নতুন যে নিয়মগুলো নিয়ে আসা হচ্ছে, সেগুলো আসলে স্টেক হোল্ডারদের সাথে বসে আলোচনা করে নিলে হঠাৎ করে আসলে মার্কেটের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।